আজকে সোমবারে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে গেছে আমাদের উত্তরাতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ যেটা আছে সেখানে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান এসে আছড়ে পড়েছে দুপুরের দিকে এবং এখন পর্যন্ত 19টা বাচ্চা ওই সেকশনটা আসলে ওই বিল্ডিংটা প্রাইমারি স্কুলের ছেলেমেয়েরা ওখানে পড়ছিল আর কি। তো 19টা বাচ্চা তাজা প্রাণ অলরেডি ঝরে গেছে আর প্রায় শখানেক বাচ্চারা ব্যাপকভাবে আহত হয়েছে। ঢাকা মেডিকেল বার্ন ইউনিট থেকে কুর্মিটোলা বিভিন্ন হাসপাতালে তাদেরকে নেওয়া হয়েছে এবং মানে খুবই হৃদয় বিদারক বাস্তবতার অবস্থা তৈরি হয়েছে সেখানে। তো আমাদের দোয়া বাচ্চাগুলোর জন্য, বাচ্চাদের পরিবারের জন্য, যারা অসুস্থ আহত হয়েছেন সবার জন্য সমবেদনা। প্রথম অবজারভেশন হচ্ছে যে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান কেন্দ্রিক এই দুর্ঘটনাগুলো আমরা অনেকবার দেখেছি এবং প্রতি 1-2 বছর পরপর এরকম ঘটনা ঘটে এবং আজকেও বিমানের যিনি পাইলট ছিলেন তিনি শহীদ হয়েছেন, তারও রুহের মাগফিরাত কামনা করছি। এর আগেও আমাদের যারা যে বিমান দুর্ঘটনাগুলো হয়েছে সেখানেও আমাদের অনেক পাইলট বিমান বাহিনীর অফিসাররা শহীদ হয়েছেন, তাদের সবার রুহের মাগফিরাত কামনা করছি। তো আমাদের এখন সিরিয়াসলি ফার্স্ট যেখানে হাত বোঝা দরকার সেটা হচ্ছে যে প্রশিক্ষণ বিমানগুলো বারবার অ্যাক্সিডেন্টের শিকার কেন হচ্ছে। এটা কি, যেহেতু আজকের বিমানটা দেখলাম চায়না মেড, 60-এর দশকের টেকনোলজি, এই সমরাস্ত্রগুলো কি আসলে ডিকমিশন করা উচিত কিনা, এগুলো কি আসলে আমাদের বিমান বাহিনীর ডিসপোজালে থাকা উচিত ছিল কিনা, আদৌ এটা সেফ কিনা, এগুলো মেরামত করবার মতো প্রযুক্তি কি আসলে বাস্তবে এখনও বিরাজ করে কিনা। কারণ যারা এগুলো বানিয়েছে 60-70-এর দশকে তারা এই বিমানগুলো এখন আর বানায় কিনা, না বানাইলে এটার মেরামত করবার প্রশ্নটা কিভাবে আসবে। অতএব সেই জায়গাতে আমরা বোধ করছি যে বিমান বাহিনী সার্টেনলি একটা ইনভেস্টিগেশন করবেন, করে এই কনক্লুশনে আসা দরকার শুধুমাত্র এই বিমানটার ক্ষেত্রে না, টোটাল বিমান বাহিনীর যে আর্মস অ্যামুনিশন, যেই লজিস্টিক্স, যেই বিমান তারা ব্যবহার করেন, এই টোটালটার সেফটি সিকিউরিটিকে রিভাইজ করা দরকার যে আসলে আমরা যেগুলো ব্যবহার করছি এগুলো ঠিক কিনা। এবং সেটা অবশ্যই আমার যে শত্রু সাপেক্ষে আমার স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থের যে প্রশ্ন আছে, ভারত এবং মিয়ানমারের যে সক্ষমতা আছে আকাশপথের, সেটাকে মাথায় রেখে আমরা আসলে এটাকে কি করতে পারি। আমরা প্রায় পত্রিকাতে দেখি যে আমাদের আর্মড ফোর্সেসকে রিফর্ম করার একটা 2030 সালের একটা পরিকল্পনা আছে, আধুনিকায়নের, এগুলো আমরা বিভিন্ন সময় দেখেছি। কিন্তু আসলে কি আধুনিকায়ন হচ্ছে, এর মাধ্যমে আমার সক্ষমতা আসলে কতটুকু বাড়ছে আমার সার্বভৌমত্বকে রক্ষা করবার জন্য, আমার জাতীয় স্বার্থ রক্ষা করবার জন্য, আমার সীমান্ত রক্ষা করবার জন্য, সেই জায়গাগুলো আমাদেরকে সিরিয়াসলি বিবেচনায় নেওয়া দরকার। দ্বিতীয়ত হচ্ছে প্রশিক্ষণের রুট যেটা ব্যবহার করা হচ্ছিল, এটা আসলে সঠিক রুট কিনা, যে ঢাকা কেন্দ্রিক, অথবা আমি তো এটাতে টেকনিক্যাল লোক না, আমি এটা ভালো বুঝি না, বাট যারা এক্সপার্ট আছেন তারা দেখবেন যে প্রশিক্ষণের যে রুটটা ঢাকাকে আচ্ছন্ন করেছিল এইটা কারেক্ট রুট ছিল কিনা। কারণ পার্টিকুলারলি ঢাকা তো মানে ওভার ডেন্সলি পপুলেটেড, প্রচণ্ড ডিসফাংশনাল একটা সিটি, অপরিকল্পিত, দালান কোঠা বিল্ডিংয়ের কোনো নিয়ম নীতি মানা হচ্ছে না, এখানে যাচ্ছে তাই করা হয়েছে। এই বাস্তবতায় ঢাকাতে যে রুটটা প্রশিক্ষণের জন্য বেছে নেওয়া হয়েছে সেটা কারেক্ট কিনা। এর আগে হচ্ছে ইমিডিয়েটলি বিমানের চেক আপ যেটা করা হয় আর কি, এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার যে সার্টিফিকেশনটা করেন যে বিমানটা ফ্লাই করবার জন্য মানে ফিট কিনা, ফিট ফর দ্য পারপাস কিনা আর কি, সেটা করা হয়েছিল কিনা, পাইলট নিজে ফিজিক্যালি, মেন্টালি, সাইকোলজিক্যালি ফিট ছিলেন কিনা। ব্ল্যাক বক্সটা আসলে পরে সার্টেনলি এই বিষয়গুলো আমরা বুঝতে পারবো। এর পাশাপাশি হচ্ছে যে বিমান বাহিনীর এক নিজস্ব তদন্ত হওয়া দরকার এবং এটা সিরিয়াসলি এটা পাবলিক করা দরকার যে আসলে বারবার কেন এটা হচ্ছে। এটা আমরা যেহেতু ট্যাক্স পেয়ার, আমরা যেহেতু এই দেশের জনগণ, আমরা যেহেতু রাষ্ট্রকে স্বচ্ছ করতে চাই, জবাবদিহিতা চাই, তো বিমান বাহিনীর কাছেও আমার এই জবাবদিহিতা আছে। কারণ একজন পাইলট শহীদ হয়েছেন, তার এই বেঁচে থাকাটার অধিকারটা কেড়ে নেওয়ার কোনো বাস্তবতা ছিল কি না, আসলে এটা রক্ষা করা যেত। এর বাইরের একটা বিষয় হলো রাজুক কেন্দ্রিক, যে রাজুকের ভবনটার এই যে সাইজ এবং যে লোকেশন এয়ারপোর্টের এত কাছে, এই বিষয়টা বিবেচনা নেওয়া দরকার, রিভাইজ করা দরকার যে এখানে কোনো বিল্ডিং কোড মানা হওয়া না হওয়ার কোনো বিষয় জড়িত আছে কিনা। কারণ আমরা জানি যে বিমানবন্দরের আশেপাশের একটা বড় এলাকা জুড়েই দালান টালানগুলো 3-4 তলার বেশি করা যায় না।
তো সেখানে বিধিনিষেধের অথবা টোটাল স্কুলের ম্যানেজমেন্টের জায়গা থেকে কোনো ঘাটতির জায়গা ছিল কি না, কোনো কিছু ভিন্নভাবে করা যেত কি না, সেটা একটু বিবেচনায় নেওয়া দরকার, যদিও এটা খুব মাইনর একটা ইস্যু আর কি। থার্ড হচ্ছে রেসপন্স। বাংলাদেশে যে কোনো ইমার্জেন্সিতে রেসপন্সটার ব্যাপারে দেখলাম যে খুবই অগুছালো, বিশৃঙ্খল, এবং কোনো টিম ডেভেলপ করে না যে আমি কোথায় তথ্য পাবো। যে বাবা মা কাজ করেন, বাচ্চাটাকে সকালে স্কুলে দিয়ে গেছেন, তিনি মতিঝিল থেকে কখন যাবেন, ফিরবেন, কোথায় খবর নেবেন, কার কাছে যাবেন। তো এই জন্য যেটা হচ্ছে যে আমাদের রেসপন্স টিমের বাংলাদেশে কোনো সার্ভিসের জায়গাটা নাই, যে কাস্টমার সার্ভিস কোনটা, যারা ভিকটিম তাদেরকে আমরা রিচ আউট করবো কীভাবে, এবং তাদেরকে রিচ আউট করবার জায়গাটা কী হবে, আমি কোথায় এটা নক করব। এবং এটার সাথে অনেকগুলো সেবা জড়িত। একটা হচ্ছে ফায়ার সার্ভিস জড়িত, এটার সাথে এয়ার অ্যাম্বুলেন্স জড়িত, ফিল্ড অ্যাম্বুলেন্স জড়িত, সাইকোলজিক্যাল ট্রমা ইস্যু জড়িত, এখানে ডাক্তার জড়িত, কোন হাসপাতালে কী ধরনের সার্ভিস আছে সেখানে নেয়ার ব্যবস্থা করা দরকার, রক্ত দরকার, আবার অনেক লোক রক্ত দেওয়ার জন্য গেছেন, এটার ম্যানেজমেন্টটা কীভাবে হবে। এই টোটাল ইমার্জেন্সির একটা প্ল্যানের যথেষ্ট ঘাটতি আছে দেশে। এবং বাহিরে আমরা এটা দেখেছি যে একটা ঘটনা ঘটার সাথে সাথে 5টা নাম্বার সকল টেলিভিশন চ্যানেলে উঠে আসে, যোগাযোগের জন্য কন্ট্যাক্ট করুন, আপনি কী খুঁজতেছেন, কাকে চাচ্ছেন, আমরা আপনাকে রেসপন্স করছি। এবং এই যে ইমার্জেন্সি টিম আছে এদের কাছ থেকে সমন্বয় করে তথ্য নিয়ে ওখানে ভিকটিমদেরকে, ভিকটিমের পরিবারদেরকে এগুলো আবার জানানো হয়। তারপর এখানে যেভাবে বাচ্চারা মারা গেছেন, তাদের লাশ যেভাবে গলে গেছে, অনেকের বাচ্চার খবর দেখলাম, সেটা হচ্ছে এটা আইডেন্টিফাই কীভাবে হবে, ডিএনএ স্যাম্পলিং কীভাবে হবে, এই ব্যাপারে এখন পর্যন্ত সরকারের যে মিনিটস বাই মিনিটস যে ব্রিফিং অথবা রিপোর্টিং, এটা আমরা দেখতে পাচ্ছি না। এর বাইরে একটা বিষয় আছে যে, এবং এই মিনিটস রিপোর্টিংটা একটা পর্যায়ে দিতে হবে, যে 12টা ধরেন এক্সাম্পল 12টা 30 মিনিটে বিমানটা ঢাকা বিমানবন্দর থেকে উঠেছে, অথবা লালমনিরহাটের প্রশিক্ষণ যে বিমানবন্দর আছে সেখান থেকে উঠেছে, অথবা তেজগাঁও থেকে উঠেছে, 13তে এইটা ঢাকাতে ঢুকেছে, 12টা 14তে গিয়ে এটা মাইলস্টোন বিল্ডিংয়ের উপরে গেছে, এবং এটার পর এতজন বাচ্চা মারা গেছে, এটা রেস্কিউ টিম কি হচ্ছে। এই যে মিনিট বাই মিনিট পুরো ঘটনার একটা বিবরণী ব্রেকডাউন করে দেওয়া, সেইটা সরকারের পক্ষ থেকে অথবা সিভিল এভিয়েশনের পক্ষ থেকে অথবা বিমান বাহিনীর পক্ষ থেকে এটা দেওয়া দরকার রেগুলার ব্রিফিংয়ের জন্য, যাতে কি আশ্বস্ত করা কি হচ্ছে, সরকার কি করছে, কি করা হবে, কার কার হেল্প দরকার, হেল্পলাইনগুলো কীভাবে রিচ আউট করবে, এবং জনগণের কিভাবে সাহায্য করবার সুযোগ আছে। এরপর একটা ব্যাপার আছে, বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটলে উৎসুক জনগণ চারপাশে এমনভাবে ভিড় জমায় যে ইমার্জেন্সি সার্ভিস, অ্যাম্বুলেন্স, ফায়ার ব্রিগেড, পুলিশ কেউ যেতে পারে না, এবং ওখানে একটা ক্যাওটিক সিচুয়েশন তৈরি হয়। তো দয়া করে উৎসুক জনতারও কী করণীয় আছে, তাদেরকে আসলে কোন জায়গায় ব্যারিকেড দিতে হবে, তাদের আসলেও আদৌ ওখানে যাওয়া উচিত কি না, সেই ব্যাপারেও সরকারের পক্ষ থেকে এবং ইমার্জেন্সি টিমের পক্ষ থেকে রেসপন্স করা দরকার এবং গাইডেন্স দেওয়া দরকার। তো এই সামগ্রিক বিবেচনায় আমরা বোধ করতেছি যে এই ধরনের ঘটনা বারবার ঘটছে, কিন্তু করণীয় কি হবে, এটার সমাধান কিভাবে হবে, আমরা এটা কীভাবে অ্যাড্রেস করব রাষ্ট্র আকারে নাগরিকের জায়গা থেকে, সেই জায়গাগুলো আমাদের সিরিয়াসলি মাথায় নেওয়া দরকার, এবং একটা রোডম্যাপ টাইপের একটা রিটেন প্ল্যান তৈরি করা দরকার। এর বাইরে দেখলাম যে অনেক স্বেচ্ছাসেবী সংগঠন সাহায্য করতে চায়, দৌড়দৌড়ি করছে, ওখানে যাচ্ছে সেখানে যাচ্ছে। তো সেই স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা কি আছে, তারা আসলে কি করবে, সেগুলো মাথায় রাখা দরকার। আর একটা সংকট আছে, রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে প্রচণ্ড একটা টেম্পটেশন কাজ করে, একদম জনবল, দলবল, মিছিল সহকারে ওইখানে ঘটনাস্থলে যাওয়া, বার্ন ইউনিটে যাওয়া, হাসপাতালে যাওয়া। দুনিয়াতে এই ধরনের প্র্যাকটিস দেখি নাই। ইমার্জেন্সি সিচুয়েশনগুলোতে ইমার্জেন্সি সার্ভিস ছাড়া, ওখানকার টেকনিক্যাল এবং ট্রেন জনগোষ্ঠী ছাড়া কেউ ওইসব জায়গাতে যায় না, যাওয়া উচিত না। কারণ গেলে পরে সার্ভিসটাকে দেয়াটা, ওখানকার ইমার্জেন্সি রেস্কিউ টিমের কাজটাকে অনেক জটিল হয়ে যায়। তো রাজনৈতিক দলগুলোরও আসলে এই ছবি তোলার জন্য, প্রদর্শন করবার জন্য ওখানে যাওয়া, তারপরে হচ্ছে মানে একটা শোডাউন করার মতো পরিস্থিতি, আবার স্বেচ্ছাসেবকদের সাথে এটা নিয়ে তর্কাতর্কি করা, যেতে দিবে না, ছবি তোলা। এরপরে হচ্ছে এই ধরনের সিচুয়েশনের ছবি তোলার ব্যাপারেও আমাদের অনেক বেশি সেন্সিটিভ থাকা দরকার, যে কারো প্রাইভেসি কান্নাকাটি করছে, এই বাস্তবতাগুলো অনুমতি না নিয়ে এগুলো করাটা আমাদের ব্যাপারে সতর্ক থাকা উচিত। তো আবারও উত্তরের ঘটনার ব্যাপারটা এখনও আনফোল্ডিং, পুরো পিকচারটা। পদ্মা সেতু যে বানায় বারবার কয় আমি তোমাকে গিয়ে এই যে পদ্মা সেতু বানায় দিছি না, অ্যাটিটিউডটা দেখছে, আমি বলে আমি
ইন্টারন্যাশনালি আপনারা দেখবেন যখন হেড অফ স্টেটটা কথা বলে নিজের কথাটাও উই দিয়ে বলে। দিস ইজ এ রেসপেক্ট টু দ্য নেশন। কারণ কোন হেড অফ স্টেট ওর বাপের জমিদারি বেচা ডেভেলপমেন্ট করে না, ট্যাক্স পেয়ারদের টাকায় করে, মানুষের টাকায় করে, জনগণের টাকায় করে। সে হইল সমবায় সমিতির প্রধান। তাহলে অ্যাটিচিউডটা কি জমিদারি অ্যাটিচিউড, আমি দিছি। আলো যেন ভালোবেসে আলো জেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। তা আপনারা হচ্ছেন সেই আন্দোলনের এক একজন নীল ধ্রুবতারা, আপনাদেরকে স্যালুট। এখানে বলা হচ্ছে নতুন বাংলাদেশ কথা বলা হচ্ছে, বাংলাদেশ 2 কোট আনকোট। বাংলাদেশ 2 বুঝবার আগে হচ্ছে আমাদেরকে বুঝতে হবে যে বাংলাদেশ একটা কি ছিল। ওই বাংলাদেশ 1 যদি আমাদের কাছে পরিষ্কার থাকে তখন বুঝতে পারবো যে ইঞ্জিনে কোথায় সমস্যা হয়েছে, বাসটা 53 বছরে বারবার কেন খাদে পড়ছে, এই বাসের কি চাকায় সমস্যা, হুইলের সমস্যা, গ্লাসের সমস্যা, এটা সংকটটা কোথায়। তো বাংলাদেশ 1 বোঝার সাথে হচ্ছে ইতিহাসের একটা লম্বা পরিক্রমা আছে। আমাদের সুবা বাংলার ইতিহাস, আমাদের শত শত বছরের এই বাংলার যে লড়াই সংগ্রাম আন্দোলন, আজাদির যে লড়াই ছিল, ব্রিটিশ বিরোধী আন্দোলনে এই বাংলার মানুষ যে ঐতিহাসিক রোল প্লে করেছে। ব্রিটিশদের বিরুদ্ধে সর্বপ্রথম আপনার যারা 1857 সালে সিপাহী বিদ্রোহ করেছে অথবা সিপাহীদেরকে অর্গানাইজড করে একটা আন্দোলনকে সংগঠিত করেছিল, তারা কিন্তু এই হাবিলদার রজব আলী ছিল আপনার চিটাগংয়ে। এই হাবিলদার রজব আলীর নেতৃত্বে প্রথম আজাদির কালেকটিভ যে লড়াই ছিল ব্রিটিশদের বিরুদ্ধে সেটা হয়েছে। গোখলের সেই বিখ্যাত উক্তি ছিল যে বাংলা সম্পর্কে যে হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো। চিন্তায়, কালচারে, সংস্কৃতিতে, আন্দোলনে, লড়াইতে, আজাদির আন্দোলন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় বাংলা ছিল অসাধারণ জায়গা। তো সেইখান থেকে আমাদের যে মুক্তির লড়াই, পার্টিকুলারলি গত শতাব্দীতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লড়াই, মুসলিম লীগের প্রতিষ্ঠা, পাকিস্তান আন্দোলন, জমিদারি প্রথা বাতিল, এটার তরফ থেকে ধারাবাহিকতা 71-এর যে মুক্তির লড়াইটা ছিল। এবং দেখেন যে 71-এ আমরা কেন একটা দেশ থেকে আলাদা হলাম। 17 এপ্রিল যে ঘোষণাপত্র পাঠ করা হয়েছিল মুজিবনগর সরকারের পক্ষ থেকে, প্রবাসী সরকারের পক্ষ থেকে, সেখানে ঘোষণাপত্রটা যদি আপনারা পড়ে থাকেন দেখবেন যে এখানে 3টে সেগমেন্ট আছে। প্রথম অংশে আছে হচ্ছে অজুহাতনামা, যে আমি কেন আমার বানানো একটা রাষ্ট্রকে তালাক দিয়ে ছেড়ে চলে আসতেছি, ওয়ারাস দিয়ে, যেহেতু এই রাষ্ট্র আমার প্রতি নিগৃহণ করেছে, যেহেতু এই রাষ্ট্র তার কৃত ওয়াদা ধরে রাখে নাই, যেহেতু এই রাষ্ট্র বৈষম্য করেছে, এরকম ওয়ারাস দিয়ে অনেকগুলো অজুহাতনামা বলে দেওয়া আছে। এবং কোন রাষ্ট্রকে বলছে, যেই পাকিস্তান রাষ্ট্রটা বানিয়েছে হচ্ছে বাঙালি মুসলমান এবং বাঙালি নিম্নবর্ণের হিন্দুরা মিলে। জমিদার বিরোধী প্রজাদের লড়াইটা ছিল তারা বলছে যে আমি আমার বানানো রাষ্ট্রটা ছেড়ে দিব, ত্যায্য করে দিচ্ছি, এক্সকমিউনিকেট করে দেওয়া। এবং এইটার পরে হচ্ছে একটা আকাঙ্ক্ষা পত্র আছে, সেকেন্ড সেগমেন্ট যেটা, সে আকাঙ্ক্ষা পত্রে বলে দেওয়া আছে যে আমার স্বপ্নের রাষ্ট্রটা কেমন হবে, হোয়াট শ্যাল বি দ্য ইউটোপিয়ান স্টেট দ্যাট আই ড্রিমড অফ। ওখানে পরিষ্কার বলে দেওয়া আছে যে আমার এই রাষ্ট্রটা হবে ফ্রি, ইন্ডিপেন্ডেন্ট, ডেমোক্রেটিক। এই রাষ্ট্রটা গভর্নড হবে সাম্যের ভিত্তিতে, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের ভিত্তিতে। এই রাষ্ট্রটা প্লুরাল হবে, এই রাষ্ট্রটা সবাইকে অ্যাকোমোডেট করবে, এই রাষ্ট্রতে বৈষম্য থাকবে না। এই আকাঙ্ক্ষাগুলো সেখানে পরতে পরতে বলা ছিল। থার্ড চ্যাপ্টারে হচ্ছে প্রসিডিওর, প্রবাসী সরকারটা কিভাবে চলবে, এটা আজকের আলোচনার জন্য রেলেভেন্ট না। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আমার সে আকাঙ্ক্ষার প্রথম বাংলাদেশটা কোথায়। 53 বছর পরে এসে কেন টিসিবি ট্রাকের পিছনে লক্ষ লক্ষ মানুষ লাইন ধরে চাল ডাল কেনে, গ্রীষ্মের দুপুরে, বর্ষায়, শীতে 4 ঘন্টা 6 ঘন্টা ধরে দাঁড়ায় থাকে। সেই সাম্যের বাংলাদেশটা আমার কোথায়, সেই বাংলাদেশে মানবিক মর্যাদা কোথায়, সেই বাংলাদেশের ইনসাফের বাংলাদেশটা কোথায়, আমার যে স্বপ্নের 53 বছর আগের বাংলাদেশটা ছিল সেই বাংলাদেশটা কোথায়। আমি এখনো তাহারে খুঁজিয়া ফিরি পথ থেকে পথে। এই না হওয়ার যে আকাঙ্ক্ষার বাংলাদেশটা, এই বাংলাদেশটাই হচ্ছে প্রতিদিন, প্রতি মিনিটে, সেকেন্ডে, মাসে, সপ্তাহে করে করে একটা নতুন বাংলাদেশের বীজ বপন করেছে। এই বীজটাই হচ্ছে গাছ আকারে ইমপ্লোড করে কয়েক মাস পর পরে, কয়েক বছর পর পরে। সে 90-তে করেছে, 111-এর সময় করেছে, এবং মোটা দাগে বড় আকারে গত পুরো শতাব্দীর বাংলার ইতিহাস দেখলে দেখা যাবে এত বড় গণজাগরণ 24-এ যেটা হয়েছে ছাত্র জনতা সিপাহীদের নেতৃত্বে, এত বড় গণজাগরণ হয়নি। বদরুদ্দিন ওমর
বিশিষ্ট বামতাত্ত্বিক, উনি বলেছেন যে ওনার জীবনের 93 বছর বয়স হয়ে গেছে, উনি এই আন্দোলন সংগ্রামের অনেকগুলো সাক্ষী, পাকিস্তান আন্দোলন থেকে শুরু করে। উনি বলেছেন আমার হিস্ট্রিতে এইরকম গণজাগরণ, গণ আন্দোলন আমি দেখি নাই। তাহলে এই যে অপ্রাপ্তির বীজগুলো, এই যে অপ্রাপ্তির যে স্নোবলগুলো মোটা হতে হতে একটা হিমালয়ে পরিণত হয় এবং পড়ার পরে হচ্ছে ইমপ্লোড করে একটা বিভিন্ন নামে, বিভিন্ন ব্যানারে, বিভিন্ন সময়ে, বিভিন্ন প্রজন্মের নেতৃত্বে। এই জন্য হচ্ছে বাংলাদেশ 2-এর আলোচনা যখন আমরা করছি, আমার বাংলাদেশ 2-এর স্বপ্নটা খুব পরিষ্কার করে বুঝতে হবে, বিশেষ করে তরুণদেরকে, যারা 24-এর গণ আন্দোলনের নেতা নেতৃত্বে ছিলেন, আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, জীবন দিয়েছেন। আপনাদেরকে বুঝতে হবে যে আমার প্রথম বাংলাদেশটা কেমন ছিল, কোথায় কোথায় ফেল করেছে, গাড়ির কোন কোন স্ক্রু ড্রাইভার ফেল করেছে। ওটা বুঝবাটাই হচ্ছে ডায়াগনোসিসের মতো। ডায়াগনোসিস ইজ দ্য হাফ অফ দ্য ট্রিটমেন্ট। যে আপনি তখন দ্বিতীয় বাংলাদেশের রূপকল্প, চ্যালেঞ্জ, স্বপ্ন, প্রত্যাশা এগুলো নিয়ে কথা বলতে পারবেন। তো সেই জায়গায় দেখেন, মোটা দাগে যদি বলি, আমার কাছে এটা একান্তই সাবজেক্টিভ অ্যাসেসমেন্ট অফ দ্য সিচুয়েশন, যে আমার কাছে মনে হয়েছে আমাদের প্রথম বাংলাদেশে 2টা মোটা দাগে ফেইলিয়ার আছে। প্রথম ফেইলিয়ার হচ্ছে যে সাকসেসিভলি এই রাষ্ট্রটা যারা পরিচালনা করেছেন তারা কখনো এই রাষ্ট্রটাকে রিপাবলিক করতে চান নাই। কিন্তু আমার আকাঙ্ক্ষা পত্রে বলা ছিল, আমার ঘোষণাপত্রে বলা ছিল যে আমি কি করতে চাই, উই thereby propose a free and independent people's republic of Bangladesh, এটা বলা ছিল, রিপাবলিক বলা ছিল। জমিদারি বন্দোবস্তের কথা বলা ছিল না, বংশীয় ডাইনাস্টিক মিশ্রমারের কথা বলা ছিল না। তাহলে আমার রাষ্ট্রের ফেলিয়ার হচ্ছে যে আমি এই রাষ্ট্রটাকে রিপাবলিক করতে পারি নাই, সাকসেসিভ ফেলিয়ার। এক্সেপ্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 3.5 বছর ছাড়া বাংলাদেশে কেউ সিরিয়াসলি এই রাষ্ট্রটাকে জনগণের রাষ্ট্র বানাতে চায় নাই। জমিদারি বন্দোবস্ত করে রাখছে, আমার বাপ দাদার সম্পত্তি বানায় রাখছে। এবং সেজন্যই আপনারা তরুণরা বারবার এই স্লোগানটা দিয়েছেন, দেশটা কারো বাপের না। এইটাই হচ্ছে আপনাদের অ্যাসপিরেশন। ওই যে 71-এর আকাঙ্ক্ষা আপনারা না জেনেই স্লোগান দিয়েছেন, কারণ আকাঙ্ক্ষার জন্ম হয় এখানে ইতিহাসের বইয়ে না। আকাঙ্ক্ষার জন্ম হওয়ার পরে ঐতিহাসিকরা সেটা লেখেন, বইতে ছাপান। অতএব ওই মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে যারা লড়াই করতে গিয়েছিল, আমার কৃষক, আমার শ্রমিক, আমার টং দোকানদাররা, সেই মুক্তির আকাঙ্ক্ষাটা আপনাদের প্রজন্মে আপনাদের ভাষায় করে আইটিতে, ফেসবুকে, ইউটিউবে, মোবাইল ফোনে, আইফোনের মাধ্যমে চলে আসছে। একই আকাঙ্ক্ষা, বেঁচে থাকার আকাঙ্ক্ষা, একটা বেটার ড্রিম দেখার আকাঙ্ক্ষা, একটা সিকিউর বাংলাদেশের আকাঙ্ক্ষা। তো সেইখানে আমাদের ফেলিয়ার হচ্ছে বাংলাদেশের, যে এই রাষ্ট্রটাকে আমরা রাষ্ট্র বানাইতে চাই নাই, আমরা জমিদারি বানাইছি। এবং দেখেন এক্সাম্পল তো, এই জমিদারির এক্সাম্পল, আমি তোমাগর ঘরে ঘরে মোবাইল দেই নাই, আমি তোমাগর ঘরে ঘরে ইন্টারনেট দেই নাই, কইছে না? ওর বাপের টাকায় মোবাইল কিনছেন, ওর বাপের টাকা দিয়ে টপ আপ করেন ইন্টারনেট। তাহলে এই অ্যাটিটিউডটা কেন? ওর বাপের টাকা দিয়ে ও দেশ চালাইছে। পদ্মা সেতু যে বানায় বারবার কয়, আমি তোমাকে গিয়ে এই যে পদ্মা সেতু বানায় দিছি না, অ্যাটিটিউডটা দেখছেন? আমি বলে, আমি ইন্টারন্যাশনালি আপনারা দেখবেন যখন হেড অফ স্টেটটা কথা বলে, নিজের কথাটাও উই দিয়ে বলে। দিস ইজ এ রেসপেক্ট টু দ্য নেশন। কারণ কোন হেড অফ স্টেট ওর বাপের জমিদারি বেচা ডেভেলপমেন্ট করে না, ট্যাক্স পেয়ারদের টাকায় করে, মানুষের টাকায় করে, জনগণের টাকায় করে। সে হইল সমবায় সমিতির প্রধান। তাহলে অ্যাটিটিউডটা কি? জমিদারি অ্যাটিটিউড, আমি দিছি। এই জমিদারি অ্যাটিটিউডটা হচ্ছে প্রথম সংকট। দ্বিতীয় সংকট কি আমার রাষ্ট্রের? মোটা দাগে বড় ফেলিয়ার হচ্ছে আমরা কেউ নাগরিক না। আমরা যারা আছি না, এই বাংলাদেশের বেশ কোটি মানুষ, আমরা বাংলাদেশে থাকি কিন্তু নাগরিক না, বাসিন্দা। বাসিন্দা এবং নাগরিক এই দুই শব্দের পার্থক্য বোঝার মধ্য দিয়ে হচ্ছে রাষ্ট্র রিপাবলিক হয়, আপনার অধিকারের ন্যায্যতা রাষ্ট্র আপনাকে দেয়। এটা সোশ্যাল কন্ট্রাক্ট। যারা রুশো, ভল্টেয়ার পড়েছেন পলিটিক্যাল সায়েন্স, সেই 1648-এর ওয়েস্টফেলিয়া ট্রিটি, ফ্রেঞ্চ রেভলিউশনের আইডিয়া, দ্য রাইটস অফ ম্যান, এইগুলো প্রত্যেকটাতে দেখবেন যে আইডিয়াটা কি, রাষ্ট্র গঠনের আইডিয়াটা হচ্ছে যে উই দ্য পিপল। বলছি আমরা, রাষ্ট্রের মালিকানার প্রশ্ন কি বলা আছে আমাদের ঘোষণাপত্রে, আমাদের সংবিধানে? উই দ্য পিপল। কাকে দিচ্ছে এই রাষ্ট্রটা করতে, গভর্ন করবার জন্য? এই গ্রুপ অফ পিপলকে, স্টেটকে দিচ্ছি যে তুমি আমার তরফ থেকে এটা গভর্ন করো।
এই যে গভর্ন করবার যে চুক্তিটা হচ্ছে ওই রাষ্ট্রের সাথে, উই দ্য পিপলের সাথে, এটাকেই পলিটিক্যাল সায়েন্টিস্টরা বলছেন সোশ্যাল কন্ট্রাক্ট। এখন সোশ্যাল কন্ট্রাক্ট কার সাথে হবে? একটা রিপাবলিকের সাথে একটা নাগরিক সিটিজেনদের সোশ্যাল কন্ট্রাক্ট হয়। তা আমার জমিদারি বন্দোবস্তের সাথে প্রজার কি সোশ্যাল কন্ট্রাক্ট হয়, সামাজিক চুক্তি হয়? প্রজা এবং রাজার, জমিদারের সম্পর্কের ভিত্তি কি? তুমি আমারে কর দিবা, বছরে বছরে মাসে মাসে দিন তারিখ ঠিক করে দেওয়া আছে, আমার লাঠিয়াল যাবে, আমার রাজস্ব কর্মকর্তা যাবে, আমার মোহরি যাবে, সিল সপ্পট দিয়া তুমি রাজার ভান্ডারে কর দিয়ে দিবা। বিনিময়ে আমি কি দিব? অন্য রাজা আইসা যেন তোমার জমি দখল না করে, এতটুকুই। রাজা প্রজার সম্পর্ক এতটুকুই। বাংলাদেশ রাষ্ট্রের সাথে সম্পর্কটা দেখেন তো আপনাদের সাথে। এই রাষ্ট্র কি আপনাকে সার্ভিস দেয়? কিন্তু টাকা তো নেয়। এই রাষ্ট্রে আপনারা যারা বাসে উঠেন, আমরা 93-94 থেকে ধরেন যারা ঢাকাতে বাসে উঠছি, এখনো উঠি মাঝে মধ্যে, এই বাসে কেমনে ওঠা লাগে? দৌড়ায় দৌড়ায় ওঠা লাগে, মাঝখান দিয়ে ওঠা লাগে, দৌড়ায় দৌড়ায় নামা লাগে, এবং রাস্তার মাঝখানে নামা লাগে। আর মেয়ে মানুষ হইলে তো কথাই নাই, বাই সিট খালি নাই। সকালবেলা মানে মেয়েদের যে কি কষ্ট দেখলাম বাসে ওঠার জন্য। কর্মজীবী মহিলারা যারা অল্প টাকা ইনকাম করেন, একটা বাসে উঠতে হয়। এই রাষ্ট্রকে একটা বাস সার্ভিস করতে পারে না? সে কেন করে না? এই রাষ্ট্র কিন্তু করতে পারে বাস সার্ভিস। ঢাকা চাকা নামে বাস দেখছেন না আপনারা? এসি বাস না, কাউন্টার থেকে ওঠা লাগে না, টিকিট কাইটা উঠতে হয় না, যেখানে সেখানে নামা যায়। তাহলে এই রাষ্ট্র তো ঢাকা চাকা করছে, করে নাই? ক্যান্টনমেন্টে গেলে কি এই রাষ্ট্রের ট্রাফিক লাইট সবুজ লাল হলুদ হয় না? সিএনজি ড্রাইভাররা থামে না? থামে। তাহলে এই রাষ্ট্র শাহজাদপুরের রাস্তায় এই ট্রাফিক লাইটটা করে না কেন? কারণ ও আপনাকে মানুষ মনে করে না, ও আপনাকে প্রজা মনে করে, ও নাগরিক মনে করে না আপনাকে। আপনিও নাগরিক মনে করেন না, আপনি কোনোদিন থামান নাই ওকে। এই জন্য আপনারা যারা বাসে ওঠেন, কন্ডাক্টরের সাথে 5 টাকা নিয়ে ঝগড়া করেন, কিন্তু কোনোদিন সবাই মিলে বিআরটিসি ভবন ঘেরাও করতে যান নাই। গেছেন কেউ? যে 5 টাকা বাস ভাড়া বাড়লো কেন? কন্ডাক্টরের দোষ? ও তো আমার আপনার মতোই চাকরি করে, ওখানে ছোট একটা ম্যানুয়াল ওয়ার্ক করে। তাহলে এই রাষ্ট্র কেন আপনাকে একটা বাস সার্ভিস দিতে পারছে না? ঈদ আসতেছে, ঢাকা শহর খালি হয়ে যাবে না? কিছু কমন গল্প আছে এই রাষ্ট্রে, দেখবেন। ট্রেনের শিডিউল বিপর্যয় শুনবেন না কদিন পর পরে? 10টার ট্রেন 2টার সময় আসছে, ধারণা করা হচ্ছে রাত 9টায় ছাড়বে। সেহরি খেয়ে 70 পরিবার বিছানায় দিয়ে শুয়ে থাকলেন ট্রেনের অপেক্ষায়। করছেন না এই ধরনের নিউজ? এটা কেন এই রাষ্ট্র করতে পারে? কারণ এই রাষ্ট্র রিপাবলিক না, আপনাকে সে প্রজা মনে করে, কুকুর বিড়াল মনে করে। সো হোয়াট, শুয়ে থাকলে থাকো, গেলে যাও, না গেলে নাই। বহু লোক আছে, তুমি না গেলে আরো প্যাসেঞ্জার আছে, বলে না? আরে ভাই যাইবেন না, নামেন। বাস থেকে নামাই দেয় না, ঝগড়া করলে এই মেয়ে নামেন। এই রাষ্ট্র কিন্তু আপনাকে পুরো নামানির উপরে আছে। কিন্তু এই অ্যাটিটিউডটাই হলো জমিদারি অ্যাটিটিউড। তুই কর দিবি না, তুই এখানে থাকতে পারবি না, আপাদমস্তক উচ্ছেদ করে দেয় না? এই যত সুদখোর এনজিওওয়ালারা আছে দেখবেন, গরু নিয়ে যায়, উঠান বেচা দিয়ে আসে, জমি বেচা দিয়ে আসে। কিসের ভিত্তিতে দেয়? কারণ ও নিজের রাষ্ট্রের মালিক মনে করে, ওদেরকে প্রজা মনে করে, যে ওদের 20টা টাকা 10,000 টাকা ভিক্ষা দিছি, টাকা দিতে পারে না, যে গরুটা লয়ে যায়। ওর থালা বাড়ি সব অকশনে দেওয়া দেয়, টেন্ডার করে দেয়। তাহলে এই যে সুন্দরবনে দেখেন, সুন্দরবনে ভারতের অংশের একটা বাঘ একটা হরিণ শিকার করতে করতে বাংলাদেশ অংশে চলে আসছে। এই বাঘটাকে কি বিজিবি অথবা বিএসএফ গ্রেফতার করবে? করবে? কেন করবে না? সে সীমান্ত ক্রস করছে না? ও তো আমাদের দেশের না। তো ওই বাঘটা কি আমাদের দেশের ছিল, আমাদের অংশে ছিল? তাহলে ওর কত বড় দুঃসাহস, আমার দেশে আইসা আমার দেশের হরিণ শিকার করে খায় ফেলতেছে। এটা ক্রিমিনাল অফেন্স না? এটা ফৌজদারি অপরাধ হওয়ার কথা না? আপনি করলে কি হবে? তাহলে বাঘকে গ্রেফতার করা হচ্ছে না কেন হরিণ হত্যার জন্য? ওই দেশের কি, ওর স্ট্যাটাস কি? বাংলাদেশ সাপেক্ষে ওর স্ট্যাটাস কি? নাগরিক? এলিয়েন? শীতের পাখি দেখছেন না আপনারা? প্রতি বছর সাইবেরিয়া থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার পাখি উড়ে আসে না? লাখ লাখ সেই সাইবেরিয়ান অঞ্চল থেকে আসতেছে। ও যখন বাংলাদেশের সীমানা ক্রস করে, তখন আমাদের এয়ারফোর্স শুট করে কিনা? কেন করে না? আকাশ সীমা লঙ্ঘন করছে না?
সার্বভৌমত্ব, দেশের সার্বভৌমত্ব লঙ্ঘিত হয়েছে না? তাহলে কেন শুট করে না তাকে? থ্রেট, অবশ্যই থ্রেট। আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারপাশের কৃষকদেরকে গিয়ে জিজ্ঞেস করেন থ্রেট কিনা। ফসল খায়া এই পাখিরা নাস্তানাবুদ করে দিচ্ছে, অবশ্যই থ্রেট। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ক্ষতি হচ্ছে এরা থাকার কারণে। ন্যাশনাল সিকিউরিটি থ্রেট আছে। আমাদের ওই ভাঙাচোরা বিমানগুলোর সাথে ধাক্কা লাগলে বিমানটা ভেঙে যেত, অবশ্যই ন্যাশনাল থ্রেট আছে। But the point I'm trying to make, they are not citizens. কেন আপনার পাসপোর্ট লাগে? কেন বাঘের পাসপোর্ট লাগলো না বাংলাদেশে আইসা একটা বাংলাদেশি হরিণ শিকার করতে? এবং সে বাংলাদেশের নদী সীমা, জলসীমা লঙ্ঘন করছে, সে বাংলাদেশের স্থলসীমা লঙ্ঘন করেছে, জলসীমা লঙ্ঘন করেছে, আমার দেশের ন্যাশনাল প্রপার্টি সে হত্যা করেছে। সে কতগুলো অপরাধ করছে চিন্তা করে দেখেন। তারপরও বিডিআর বিএসএফ তাকে একটা গুলি করলো না, তার বিরুদ্ধে একটা মামলা হইলো না, তার বিরুদ্ধে কোনো চার্জশিট নাই, কোনো পুলিশ টহল নাই, কিছুই নাই। ওয়াই? এখন আপনারা নাগরিক না হইলে আপনার স্ট্যাটাস কিসের মতো বলেন তো? এখন ওই সাইবেরিয়ার পাখির মতো। ভালোভাবে বললাম, নিচেরটা বললাম না। আপনি আকাশ সীমা লঙ্ঘন করছেন, আপনার দাম বেশি। পাইলটটা দেখছেন না? পাইলট তো ড্রাইভার। তো দেখবেন যে গাড়ির ড্রাইভার যেভাবে স্ট্যাটাস দিয়ে কথা বলে না যে আমি গাড়ি চালাই, পাইলট। তো সেই জায়গাতে হচ্ছে আমার সংকট হচ্ছে আপনারা নাগরিক না, আমরা নাগরিক না। কিভাবে নাগরিক হন দেখেন। আমরা তখন ইংল্যান্ডে পড়তে গেছি মাত্র 2001-এ। ট্রান্সপোর্ট সেক্রেটারি 9/11 হয়ে গেছে মাত্র। তো তখন আপনার ইংল্যান্ডে লোকাল কাউন্সিলরদের সাথে সরকারের একটা নেগোসিয়েশন চলছে, বিলস, পেমেন্ট ফ্যাসিলিটি, এগুলো নিয়ে। সরকার রাজি হচ্ছে না। এই ধরনের কিছু নেগোসিয়েশনের মাঝখানে 9/11 হয়ে গেছে। যিনি যোগাযোগ মন্ত্রী ছিলেন, তার যিনি পিএস ছিলেন, এক ভদ্রমহিলা, তিনি যোগাযোগ মন্ত্রীকে ওই 11ই সেপ্টেম্বরের সময়, সেপ্টেম্বরের 11 তারিখে একটা ইমেল করতেছে, বলতেছে যে 9/11 ইজ এ গুড ডে টু ব্যারি দ্য ব্যাড নিউজ। মানে এই বিষয়টা ডিল করে ফেলা, ভুলাইয়া দেওয়ার একটা ভালো দিন। কারণ সবাই কি নিয়ে ব্যস্ত? 9/11 নিয়ে ব্যস্ত। মাসের পর মাস টিভির কাভারেজ, এটা সেটা, ন্যাশনাল সিকিউরিটি থ্রেট চলছে। ইমেলটা ডাউনিং স্ট্রিট থেকে হ্যাক হয়ে গেছে। ডেইলি মেইল থেকে শুরু করে সান, বিভিন্ন পত্রিকায় চলে আসছে এইরকম একটা স্যাবোটাজের প্ল্যান চলছে। 2-3 দিনের ভিতরে কি হয়েছে ধারণা করেন তো? লন্ডনে কি হয়ে গেল? যোগাযোগ মন্ত্রীর কি হয়েছে? চাকরি চলে গেছে। কেন গেল? বড় ধরনের কোনো অপরাধ করছে? পিএস একটা ইমেল করছে, এটা তো ওনারও দোষ না। উনি এটার সাথে একমত হয়েছে অথবা অ্যাকশনে গেছে, তাও তো না। ওয়াই? কারণ ব্রিটেন একটা রাষ্ট্র এবং ওই দেশে যারা বাস করে তারা নাগরিক। আপনার দেশে সিঙ্গেল অ্যাক্সিডেন্টে কেমিক্যাল ফ্যাক্টরিতে পুরান ঢাকায় 142 জন মারা গেছে না? কেউ পদত্যাগ করছে? কেউ দায়িত্ব নিচ্ছে? আমি বহুদিন দেখছি M25-এ, আমরা যারা ইংল্যান্ডে ছিলাম, মাহাদি জানে, M25 ওখানকার সবচেয়ে বড় রাস্তা, M25-এ কার ক্র্যাশে 6 জন মারা গেছে, পদত্যাগ করছে যোগাযোগ মন্ত্রী। ওই বেচারার কি দোষ বলেন? এই বেচারা কি গাড়ি চালাইছে? এই বেচারা কি ধাক্কা দিচ্ছে? এই বেচারা কি ওইখানে পিচ ঢেলে রাখছিল? ওয়াশার ডেশার